আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ভূত এফএম উইথ সাদাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাদাত। প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে আমি একটি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রশিদ সর্দার ভাই। তো উনি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি ভালো আছেন। ঘটনা শুরু করার আগে আমার পরিচয় দিয়ে দিলাম। আমার নাম মোহাম্মদ রশিদ সর্দার, বাড়ি নওগাঁয়, জেলা মান্দা এবং থানা ও পোস্ট অফিস সতিহাট বাজার। বর্তমানে আমি মালয়েশিয়া প্রবাসী। এখন মূল ঘটনায় আসি। ঘটনাটি ঘটেছে 2018 সালে মে মাসের কোনো একটা দিনে। তখন আমি পেশাগতভাবে ট্রাক্টর ড্রাইভার। বলে রাখা ভালো যে আমাদের এখানে একটা ছোট নদী আছে। সেই নদীর নাম আত্রাই নদী। এই নদীতে ডেজার দিয়ে বালি তুলে সেই বালি আমরা গাড়ি বোঝাই করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম। বলে রাখা ভালো, এই কাজ আমাদের প্রতিদিনের। আমার হেল্পার ছিল 3 জন, আমি সহ মোট 4 জন। ঠিক প্রতিদিনের মতোই আমরা নদীতে এসে বালি বোঝাই করে বাজারে গিয়ে মহাজনকে ফোন দিয়ে বললাম বালি কোথায় নিয়ে যাব। মহাজন জবাবে বলল বালি একটু দূরে যাবে। আমি আবার জবাবে বললাম কত দূর যাবে। তো মহাজন বলল আমায় যথাযথ ঠিকানা ও বালি আনার নাম্বার দিয়ে দিল। কিন্তু মহাজন যে ঠিকানা দিল সেটা শুনে আমিও আমার হেল্পারদের মাথা ঘুরে গেল। কারণ আমার এখান থেকে প্রায় 70 কিলো রাস্তা, এর মধ্যে 14+15 কিলো রাস্তা আবার ভাঙা এবং জনশূন্য, 2 সাইডে ফসলের মাঠ। এতে করে আমার হেল্পারেরা আমায় জানিয়ে দিল যে তারা যাবে না, কারণ তখন বাজে রাত 10টা। আবার ওই রাস্তা নিয়ে মানুষের মুখে মুখে ভৌতিক ঘটনা শোনা যায়। বলে রাখা ভালো, ওই রাস্তার মাঝখানে একটি 100 বছরের পুরাতন বটগাছ ও একটি মণ্ডপ আছে। সঙ্গত কারণে জায়গাটির নাম বললাম না। মূলত সেই জায়গার উপর কেন্দ্র করে আজকে ঘটনা বলব। যেহেতু এই কাজ আমাদের প্রতিদিনের, তাই আমার হেল্পারদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম। অবশেষে আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। গাড়ি চালাতে চালাতে পিছনে খেয়াল করে দেখি আমার 2টা হেল্পার বালির বডির উপর কাগজ বিছিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার ড্রাইভিং সিটের ধারে বুনাটের উপর একজন হেল্পার বসে আছে। মূলত সে অনেক সাহসী। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম সেই ভাঙা রাস্তায়। 2 সাইডে ফসলি জমি আর থুমথুম নীরবতা আর গাড়ির বিকট সাউন্ড। এর মাঝে আমার হেল্পার 2টা সিগারেট জ্বালালো, একটা আমায় দিল আর একটা সে নিল। সেই বটগাছটার কাছে যেতে লাগবে আর 1/2 কিলোমিটার। মূলত এখান থেকে ঘটনা শুরু। আমরা দুজন দূর থেকে গাড়ির আলোতে খেয়াল করে দেখি রাস্তার মাঝখানে একটি বিশাল সাপ শুয়ে আছে। তারপর আমরা গাড়ি নিয়ে কাছে যেতেই সাপটি ফসলির জমির নিচে নেমে যায়। আমরা 2 জন একটু ভয় পাই। আমাদের হাতে সিগারেট আছে। আমরা একটু একটু করে টান দিচ্ছি আর মনে মনে আল্লাহকে ডাকতেছি। অবশেষে সেই বটগাছ আর মণ্ডপের কাছে চলে আসতেই ঘটল আসল ঘটনা। গাছের নিচে আসতেই হঠাৎ করে গাড়ির লাইট অফ হয়ে যায় এবং গাড়ি বন্ধ হয়ে যায়। তারপর গাড়ির সামনে বটগাছের বড় ডাল ভেঙে পড়ে। সেই শব্দে আমার গাড়ির 2 হেল্পার ঘুম থেকে জেগে যায়। তখন আমরা 4 জন খেয়াল করে দেখি যে গাড়ির চারপাশে কুকুরের মতো অবয়ব আস্তে আস্তে জড়ো হচ্ছে। তারপর হঠাৎ করে লক্ষ্য করে দেখি 1-150 কুকুরের মতো দেখতে অবয়ব, কিন্তু বিশাল বড় এগুলো। দেখে আমার 2 হেল্পার অজ্ঞান হয়ে যায়, আর আমরা 2 জন সিগারেটের উপর সিগারেট ধরাই আর সূরা পড়তে থাকি। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণের মধ্যে কুকুরের অবয়ব হারিয়ে যায়। তখন শুধু চারিদিকে ঝিঝি পোকার ডাক। আমরা 2 জন তখন গাড়ি থেকে নেমে এসে গাছের ডালটা সরালাম। ডাল সরানো হলে গাড়ির উপর উঠে চাবি দিয়ে স্টার্ট দিলাম, কিন্তু স্টার্ট হচ্ছে না গাড়ি। হেডলাইটের আলো হয় না। এখন আমি কি করব কিছুই বুঝতেছি না। হঠাৎ করে খেয়াল হলো মহাজনকে একটা ফোন দিয়ে দেখি। এই বলে মোবাইল বের করে দেখি মোবাইল আমার বন্ধ হয়ে আছে। আমি মোবাইল হাতে নিয়ে অন করি, তারপর মহাজনকে ফোন দিয়ে বিস্তারিত ঘটনা বলি। তারপর মহাজন আমায় বলে গাড়ির সব চাকায় প্রসাব করতে। তারপর মহাজনের কথা শুনে সব চাকায় প্রসাব করি। তারপর গাড়িতে উঠে স্টার্ট দেই এবং সঙ্গে সঙ্গে
আমার গাড়ি স্টার্ট নিয়েছে এবং সঙ্গে সঙ্গে ওই জায়গা ত্যাগ করি। তবে পিছন থেকে একটা ডাক শুনতে পাই, মৃদু স্বরে বলতেছে, আজকের মতো বেঁচে গেলি। তো এই কথা শোনার পর আমি আর পিছন দিকে তাকাইনি। তো আমার ঘটনা ভাই ভালো লাগলে পড়ে শোনাবেন, আর ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন। আমার লেখার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আমার কাছে আরও ঘটনা আছে, সময় পেলে অন্য একদিন বলবো। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাইকে, মালয়েশিয়া প্রবাসী ভাইকে। রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমি আশা করছি রশিদ ভাই আপনি আগামীতেও আমাদেরকে আরও ভালো ভালো ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার্স, কেমন হলো আমাদের মালয়েশিয়া প্রবাসী রশিদ ভাইয়ের ঘটনাটি, সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ঘটনাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘটনাটি গাজীপুর জেলার। ঘটনাটির সময় 1987 সাল থেকে 90 সালের মধ্যে ঘটেছিল। এই ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তার নাম হচ্ছে মাসুদ, আর এই ঘটনা উনি সংগ্রহ করেছেন ওনারই একজন সহকর্মীর কাছ থেকে। আর যার সাথে ঘটনাটি ঘটেছে তারই নাতি হন মাসুদ ভাইয়ের সহকর্মী। তো চলুন চলে যাই ঘটনায়। একজন কাঠুরিয়াকে কেন্দ্র করে এই ঘটনা, যার নাম শফিক নেওয়াজ। বয়স্ক এই কাঠুরিয়া, তিনি এবং তার পরিচিত আরও কিছু কাঠুরিয়া মিলে বিভিন্ন জায়গায় যান, গাছ কিনেন, কাটেন, কেনাবেচা করেন। এভাবে চলছিল তাদের জীবনযাত্রা। ছোটবেলা থেকে তিনি এই বিজনেসের সাথে পরিচিত ছিলেন, তাই কাজ খুব ভালো জানতেন। তিনি তার গ্রামের পাশের গ্রামটি থেকে একটি গাছ কিনেন। কথা ছিল কিছুদিন পরেই তিনি গাছটি কাটবেন। কথা অনুযায়ী উনি সহ আরও কয়েকজন মিলে চলে যায় গাছটি কাটতে। গাছটি বেশ বড় ছিল, ডালপালা, গাছের পাতা সবকিছুই পরিপূর্ণ ছিল গাছে। গাছটি দেখে অন্যান্য কাঠুরিয়ারাও বলছিল যে গাছটি অনেক পুরনো, ভালো মানের কাঠ পাওয়া যাবে, দামও ভালো পাওয়া যাবে। সবাই বলছিল হ্যাঁ তাই তো। কেউ কেউ বলছিল গাছটি দেখে কেমন জানি ভুতুরে ভুতুরে লাগে, মনে হয় এই গাছে কতদিন ধরে কেউ ওঠে না। যদিও এটা কোনো ফলের গাছ ছিল না, তাই হয়তো কোনো মানুষ ওঠে না। তারপরেও গাছটি দেখে বোঝা যাচ্ছিল যে অনেকদিন ধরে কেউ এই গাছটিতে ওঠেনি। যাই হোক, ওনারা গাছ কাটা শুরু করে দেন। গাছ বিভিন্ন অংশে বিভক্ত করে তিনারা কাটতে থাকেন। কোনো গাছ কাটার সময় একবারে গাছটি কাটা যায় না, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে গাছগুলো কাটতে হয়। গাছের একদম মাথার দিকে যখন গাছটি কাটা হয়, কাটা শুরু করে এবং কাটার পরে যখন গাছের মাথাটি মাটিতে পড়ে যায়, এখানে পরে তার কাছাকাছি দাঁড়িয়েছিলেন শফিক নেওয়াজ। এই শফিক নেওয়াজ কাঠুরিয়াকে কেন্দ্র করেই আজকের গল্পটি আবর্তিত হবে। উনি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। ওই পড়ে যাওয়া অংশটির মধ্যে একটি হাড়ের মতো কিছুটা দেখা যাচ্ছিল। গাছের মাথাটি পড়ার সাথে সাথেই ওই হাড়িটি ছিটকে পড়ে। এই হাড়ি থেকে অদ্ভুত রকমের দুটি বড় বড় ব্যাঙ বের হয়ে আসে। শফিক নেওয়াজ এটাও দেখেন ওই হাড়ির মধ্যে রয়েছে চকচকে স্বর্ণের মতো কিছু মোহর। এটা স্বর্ণ না অন্য কিছু, এটা উনি পরীক্ষা করেননি। ওই সময় উনি এটা বুঝতে পারেননি, কিন্তু এতটুকু বুঝেছিলেন যে এটা অনেক মূল্যবান কিছু। তিনি যখন হাত দিয়ে মুহূর্তটি ধরে, তখনই ওই যে দুটি ব্যাঙ, ওই ব্যাঙ দুটি মাথা ঠুকতে ঠুকতে মারা যায়। হয়তো বা ব্যাঙ দুটি বুঝতে পেরেছিল এই মুগুরগুলো মানুষের হাতে চলে গেছে, এটা আর তাদের নিয়ন্ত্রণে নেই। হয়তো বা এই মোহরগুলো পাহারায় ছিল এই ব্যাঙ দুটি, তারা তো রক্ষা করতে পারল না, তাই হয়তো বা তারা সুইসাইড করেছিল। এটি আমাদের অনুমান। আসলে সেটা কি হয়েছিল সেটা আমরা জানি না। কেন ব্যাঙ দুটি এইভাবে মারা গেল? শফিক নেওয়াজ ব্যাঙ দুটির মৃত্যু দেখলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে গাছ কাটতে থাকা আরও কয়েকজন মানুষ ওটি খেয়াল করেনি। শফিক নেওয়াজ যখন দেখলেন যে তারা এই বিষয়টি খেয়াল করেনি, তখন তিনি এই বিষয়টির পূর্ণ সদ্ব্যবহার করলেন। তিনি সাথে সাথে হাড়িসহ মুগুরগুলো লুকিয়ে ফেললেন এবং ওইখানে থাকা যে গাছের যে ডাল পাতা ওইগুলো দিয়ে ঢেকে রাখলেন। তখন তিনি অন্য সদস্যদের বলছেন যে এই তোমরা অনেক সময় ধরে তো গাছ কাটলা, চলো এবার একটু খাওয়া দাওয়া করে আসি। অন্য সদস্যরা বলল হ্যাঁ বেশ সময় ধরে তো কাজ করলাম, এখন একটু খাওয়া দাওয়া করে আসা যাক, চলো যাই। সবাই খাওয়া দাওয়া করার জন্য একটি জায়গা চলে আসে। খাওয়ার মাঝামাঝির দিকে শফিক নেওয়াজ বললেন,
আমার খাওয়া শেষ, আমি একটু যাই, গাছের কাছে যাই, দেখি ওইদিকে কি অবস্থা। অন্যরা কোনোভাবে কিছু সন্দেহ করতে পারে না আসলে কি করছে। শফিক নেওয়াজ আবার সেই জায়গাতে চলে যায়। ওইখানে যে কাজটি করে, গাছের ডাল পাতাগুলো একদিকে করে একটি স্তূপের মতো বানায়, তার মধ্যে ওই যে মোহর সম্বলিত যে হাঁড়িটা ওটা রেখে দেয়। অন্য কাঠুরিয়া দেখলো যে শফিক নেওয়াজ তো কাজ করছে, তারা আর কোনো সন্দেহ করে না। কাজ শেষে শফিক নেওয়াজ খুব সুকৌশলে ওই হাঁড়ি ভর্তি মোহরগুলো তিনি সাথে নিয়ে আসেন। তার সাথে থাকা অন্যরা কেউই এটা টের পারেনি। এই হাঁড়িটি নিয়ে উনি ওনার বাড়ির পিছনের একটি পাশে হাঁড়িটি গর্ত করে পুঁতে রাখেন। এদিকে ওনার মেয়ের বিয়ের কথা চলছিল। পাত্রপক্ষ মেয়েকে দেখে যায়, 3 তারিখও সব ঠিকঠাক হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সব বিষয় পাকাপাকি হওয়ার পরেও পাত্রপক্ষ কোনো এক অজানা কারণে এই বিয়েটি ভেঙে দেয়। বিয়েটি ভেঙে যাওয়ার কারণে শফিক নেওয়াজ মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ ওনার বয়স হয়েছিল, এই বয়সে মেয়েকে বিয়ে দিবেন, বিয়ে দেওয়াটাও জরুরি, এবং তার মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়ে। শফিক নেওয়াজ যে কাজটি করেন সেটি হচ্ছে ওই মোহর ভর্তি হাঁড়িটি ওনার বাড়ির পেছন থেকে তুলে ওনার বাড়ির পাশাপাশি একটি কবরস্থানে নিয়ে যান এবং এই হাঁড়িটি ভাঙা এবং একটি পুরনো কবরের মাঝে রেখে দেন। উনি ভেবেছিলেন যে এই হাড়ের কারণেই হয়তো এই সমস্যাটি হয়েছে। উনি এই হাঁড়িটি কবরের মধ্যে রেখে এসে কয়েকদিন পরে ওনার মেয়েটি অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়ে মারা যায়। মেয়ের এই হঠাৎ মৃত্যু উনি মেনে নিতে পারেন নাই, কিন্তু ওনার একটি দৈনন্দিন কাজ উনি প্রতিনিয়তই করে চলছিলেন। কবরে এই হাঁড়িটি রাখার পর তিনি প্রতিদিন 2-3 বার ওই হাঁড়িটি দেখতে যেতেন। গ্রামের লোকজন কয়েকদিন পর বিষয়টি লক্ষ্য করেন যে উনি তো আগে কখনো এইভাবে আসতো না, উনি কেন আসে। এদিকে আরেকটি ঘটনা ঘটে। ওনার একজন ছেলে অসুস্থ হয়, হঠাৎ করে সেও মারা যায়। পুত্র এবং কন্যার মৃত্যুতে উনি শোকে কাতর হয়ে পড়েন। উনি বুঝতে পারেন যে উনি একটি বড় ধরনের অন্যায় কাজ করেছেন। ওই মোহরবর্তী হাঁড়িটি নিয়ে আসা উচিত হয়নি। ওইদিকে গ্রামের লোকজন সন্দেহ করে শফিক নেওয়াজকে চাপ দেয় যে তুমি কেন কবরস্থানে যাও, বলতে হবে, আগে তো কখনো দেখিনি এভাবে কবরস্থানে প্রতিদিন আসতে। উনি এ নিয়ে বিনিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী সেটা ধরতে পারে। চাপের মুখে উনি সব ঘটনা খুলে বলেন। গ্রামবাসী বলেন, তোমার এই কাজটি করা উচিত হয়নি। যাই হোক, বিষয়টি যখন হয়েই গেছে, তুমি কবরের মধ্য থেকে এই হাঁড়িটি সরিয়ে ফেলো, সেটা নিয়ে তুমি কি করবা তুমিই জানো। গ্রামবাসীরা যখন বুঝেছিল যে এই হাঁড়িটি ভয়ানক কোনো অভিশাপ নিয়ে আসে, তাই তারাও এই হাঁড়িটির প্রতি কেউ লোভ করেনি। শফিক নেওয়াজ কথা দেন যে তিনি এই হাঁড়িটি সরিয়ে ফেলবেন। কিন্তু একই তিনি যখন হাঁড়িটি সরাতে যাবেন, তখন দেখলেন হাঁড়িটিকে পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ। এই হাঁড়িটির কাছেও যাওয়া যাচ্ছে না। গ্রামের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছিলেন। কয়েকজনই চেষ্টা করেছিলেন হাঁড়িটি সরানো, কিন্তু পারেননি। ওই হাঁড়িটিকে আর সরানো যায়নি। ওই হাঁড়িটি ওই রকমই রয়ে গিয়েছিল। পরে কি হয়েছিল ওই হাঁড়িটির কেউ বলতে পারে না, তবে এটা সত্য, ওই হাঁড়িটি কেউ সরাতে পারেনি। ছেলের মৃত্যুর কিছুদিন পর ওনার আচরণেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনিও অনেকটা পাগলের মতো হয়ে যান এবং কিছুদিন পর মারা যান। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ, কিন্তু প্রিয় লিসেনার্স, আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা এটাই শিক্ষা পেলাম যে যখন আমরা কোথাও এমন এই টাইপের সম্পদ দেখব, আমাদের উচিত সেটা হাত না দেওয়া। তবে সেখানে যদি প্যারানরমাল কিছু মনে না হয়, আমাদের উচিত সেটা মূল মালিককে দিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। আর যদি বোঝা যায় যে এখানে প্যারানরমাল কিছু জিনিস আছে বা থাকতে পারে, তবে সেই বিষয়টিতে হাত না দেওয়াই উচিত হবে। আর যদি মনে হয় এখান থেকে এটি সরিয়ে ফেলা দরকার, তবে সেটি সরিয়ে একটি নির্জন স্থানে রেখে আসা উচিত। আর তা না হলে, লোভ করলে এ ধরনের পরিণতি আমাদের সাথেও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার্স। ওনার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। ওনার বাড়ি চাঁদপুর জেলায়।
উনি চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যেটি একটি দিঘি কেন্দ্রিক ঘটনা। তো ইনি বর্তমানে সৌদি প্রবাসী। উনি সৌদি আরব থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। উনি আমাদের ভূত এফএম এর অনেক বড় একজন শ্রোতা। আজকের ঘটনাটির স্থান চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদি গ্রাম। আর এই ঘটনাটি তিনি শুনেছেন ওনার নানার মুখ থেকে। তো এই ঘটনাটি যে ঘটেছিল এটি ওনার নানার দাদা যে ছিল এটি বহু আগের ঘটনা। তো উনি সময়টা যে উল্লেখ করেছেন এটা প্রায় 1850 থেকে 1860-এর মাঝামাঝি একটা সময় হবে। তার মানে এটি অনেক আগের একটি ঘটনা। আর বর্তমানে ওনার নানার যে বাড়িটা ছিল ওই বাড়িটা এখন যে আছে ওই বাড়িটা আগে একসময় হিন্দু বাড়িদের মানে হিন্দু মানুষরা ওইখানে বসবাস করত। আর ওনার নানার যে বাড়ি ওই বাড়ির নাম হচ্ছে প্রদানিয়া বাড়ি। তবে প্রদানিয়া বাড়ির নামটা হলেও সবাই রামরা বলে ওই বাড়িটাকে চেনে থাকে, এক নামে সবাই চিনে থাকে। আর ওই রামরা বাড়িটির পাশে একটি দিঘি আছে। ওই দিঘির যে 3 পাশে ওই বাড়িটি অবস্থিত। তার মানে হচ্ছে দিঘির যে দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব ওই দিকটি দিয়ে ওই বাড়িটি এখানে রয়েছে। এরই মধ্যে বাড়ির যে উত্তর পাশটা ছিল ওই উত্তর পাশে ছিল একটি রাস্তা। ওই রাস্তা দিয়ে মানুষ, ওই গ্রামের সকল মানুষই শহরে আসা যাওয়া করে থাকতো। তো এই দিঘি কেন্দ্রিক এই বাড়িটির নাম রাখা হয়েছে। তো চাঁদপুরে যে মানুষজন আসা যাওয়া করতো তারা সবাই এই দিঘিকে এক নামে চিনত, রামরা দিঘি বলে। তবে এখানে অদ্ভুত বিষয় হচ্ছে যে চাঁদপুরের বেশ কিছু মানুষ এই দিঘির মধ্যে মানত করে দুধকলা দিয়ে এবং তারা অনেক রকমের উপোস করে থাকে। মানে নানান ধরনের মানত উল্টাপাল্টা কাজকর্ম ওই দিঘির মধ্যে চলেই থাকতো। এটা ওইখানের মানুষদের একটা বিশ্বাস আর কি। তাদের বিশ্বাসটা ছিল এমন যে ওইখানে যদি ভোগ বা মানত করা হয় তাহলে তাদের ভালো হয় এবং মঙ্গলের জন্য তারা এরকম ভোগ বা এরকম মানত টানত করতে তারা ভালোবাসতো ওইখানে। এটা জাস্ট তাদের একটা বিশ্বাস। তবে এই বিশ্বাসের পিছনে একটি বড় রকমের ঘটনাও রয়েছে। উনি সেই ঘটনাটি আমাদের সাথে আজকে শেয়ার করেছেন। ঘটনাটির সময়কাল আগেই বলেছি, আনুমানিক প্রায় 1850 থেকে 60-এর মধ্যবর্তী একটি সময় হবে। কারণ জাহাঙ্গীর ভাইয়ের নানার দাদা, ওই দাদারাও তখন ছোট ছিল। তাহলে বুঝতেই পারছেন ঘটনাটি কত আগের ঘটনাটি হতে চলেছে। যাই হোক, ওই সময় ওই তাদের যে সময়টা ছিল ওই সময় ওখানে সনাতন ধর্মের কিছু লোক গোষ্ঠীবদ্ধভাবে বসবাস শুরু করত। আর এখন যে রামরা দিঘিটি রয়েছে এই জায়গাটা আগে ছিল একটি আবাদি এবং একটি ফসলি জমি। জমির পাশেই ছিল একটি হিন্দু বাড়ি এবং বেশ কিছু দূরে দূরে কয়েকটি হিন্দু বাড়ি ছিল ওইখানে। ওই প্রথম বাড়ির যে একটি হিন্দু বাড়ি ছিল ওই হিন্দু বাড়ির যে একটি প্রধান কর্তা ছিল ওনার নাম ছিল রামচন্দ্র। রামচন্দ্র অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন। তিনি অন্যের জমিতে হাল চাষ করতেন। ওনার বাড়িতে 2টা গরু ছিল, ওই 2টা গরু দিয়েই কিন্তু উনি মানুষের হাল চাষ করতেন, মানুষের ক্ষেত খামারে কাজ করতেন। তবে দেখা গেল যে মানুষের ক্ষেত খামারে হাল চাষ করানোর পর তারা তাকে একটা ছোট্ট একটি অংশ দিত এবং ওই অংশটা সে ফলিয়ে সে তার নিজের যে বাড়ির যে রোজগারটা এবং যে খাবার দাবারটা সে ওইটা চালিয়ে নিতে পারত। আর রামচন্দ্রের নামেই কিন্তু এই দিঘির নামকরণটি করা হয়েছিল। যাই হোক, তখনকার সময়ে ওই যে সনাতন ধর্মের যে লোকগুলো ছিল তারা ওই জায়গাতে চাষাবাদ করত। এখন যে জায়গাটা পুকুর হয়ে আছে ওই পুকুরটাতেই তারা চাষাবাদ করে তাদের ফসল ফলাতো এবং নানান ধরনের কাজকর্ম এখানে করে থাকতো। এমনকি আশেপাশে যে চাষাবাদের জমিগুলো ছিল তারা ওইগুলোতেও চাষবাস করত। তবে তাদের এখানে একটা মেজর একটা প্রবলেম ছিল, সেটি হচ্ছে তাদের পানির একটা ভয়াবহ সমস্যা ছিল। মানে তাদের ওই যে গ্রামটিকে তারা সনাতন ধর্মের লোকেরা একটা ছোট কলোনির মতো তৈরি করেছিল। তবে তারা এখানে গোষ্ঠীবর্গ হয়ে থাকতো। তখন তাদের আশেপাশে কোনো বিশুদ্ধ পানি
খাবারের মতো বা গোসল করার মতো তেরকম কোনো পানি ওইখানে ব্যবস্থা ছিল না, অনেক দূরে যেতে হতো। বিশেষ করে ওই সনাতন ধর্মের লোকদের যে স্ত্রীরা ছিল, মেয়েরা ছিল, তাদের খুব কষ্ট করতে হতো ওই বিষয়টা, পানির বিষয়টা নিয়ে। কারণ রান্না করার জন্য পানি, গোসল করার জন্য পানি, তাদের কাপড় চোপড় দেওয়ার জন্য পানি, খাবারের জন্য পানি, তো সব কিছুর জন্যই এই নারীদেরকে অনেক দূরে যেতে হতো এবং ওই দূর থেকে পানিগুলো বোঝাই করে নিয়ে আসতে হতো, যেটা ছিল একটি অবর্ণনীয় দুর্ভোগের মতো। তখন এই কারণে এখানে যারা যারা মানুষ ছিলেন তারা চিন্তা করলেন যে এখানে তারা একটি পুকুর খনন করি। পুকুর খনন করার জন্য তারা সম্মিলিতভাবে একটি জমি নির্দেশনা করলো। সবাই একত্রিত হয়ে একটি জমি বাছাই করেন এবং ওই জমিটি বাছাই করার পর তারা সিদ্ধান্ত নিলেন যে এখানে তারা একটি পুকুর খনন করবেন। আর যেহেতু তারা বাইরে থেকে কোনো শ্রমিক আনতে পারবেন না, তার জন্য তারা নিজেরাই ওইখানে পুকুর খনন করার কাজে লেগে পড়েন। আস্তে আস্তে করে তারা নিজেদের শ্রম দিয়ে ওই পুকুরটা খননের কাজ শুরু করে দিলেন। এভাবে বেশ কয়েক সপ্তাহ পুকুরে কাজ করার পর এক পর্যায়ে যখন পুকুরটি তৈরি হয়ে গেল, তবে পুকুরটি তৈরি হওয়ার পরেই কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিচ্ছিল। তো সমস্যাটি হচ্ছে ওই যে পুকুরের যে পানি, ওই পানিটা বেশি দিন থাকতো না, কিছুদিন পর পরই পানি শুকিয়ে যেত ওই পুকুরের ভিতর থেকে। আর ওই পুকুরটিতে পানি যখন হতো তখন এই যে একটা বাচ্চা বা একটি 12-13 বছর বয়সী একটা বাচ্চার যে কমন সমান যে পানিটুকু হবে, ততটুকু পানি ওই পুকুরটিতে হতো। তবে এত কম পানির মধ্যে একটি বড় মানুষের কিন্তু ভালোভাবে গোসল করা হয় না বা তিনি ডুব দিতে পারেন না, এইরকম একটি সমস্যা ওইখানে দেখা দিল। তবে আশপাশে যে পুকুরগুলো ছিল ওই পুকুরগুলোতে কিন্তু এতটুকু পানিতেই পানি পুকুরের কানায় কানায় বড়ীভূত এবং অনেকটা সচ্ছল। তবে এখানের পানিটা খুব কম এবং মানুষের জন্য অনুপযোগী একটি পানি হিসেবে এটা দাঁড়িয়েছে। এই সমস্যাটা এখানে কেন হচ্ছে? তখন সবাই এখানে চিন্তা করলেন যে হইতে পারে যে এই পুকুরের পানির লেয়ার কম, পুকুরটা গভীরতা কম থাকার কারণে এখানে পানি কম উঠছে, এরকম কিছু একটা হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু আসলে কি তাই? না, আসলে কিন্তু তা ছিল না। সেটি জানা গেল কয়েকদিন পর জানা গেল আসল বিষয়টি কী ছিল। তখন এক রাতে রামচন্দ্র তিনি স্বপ্ন দেখেন। স্বপ্নটি দেখেন তিনি ওনার সামনে আবছা কিছু ছায়ার মতো কোনো একজন মানুষ ওনাকে এসে বলছে যে, রামচন্দ্র, এই পুকুরের পানির সমাধান যদি চাস তাহলে তোর যে 2টা হালের গরু আছে, ওই 2টা গরুকে রাত্রিবেলা ওই পুকুর ঘাটে নিয়ে বেঁধে দিয়ে আসবি, তাহলে ওই পুকুরের পানি আর শুকাবে না। তারপর যখন রাত পোহালো, সকাল হলো, তখন রামচন্দ্রের ওই স্বপ্নটা ভুলে যায়। তখন ঠিক দ্বিতীয় দিন ওই স্বপ্নটা তিনি আবারও দেখেন। ওনাকে কেউ একজন এসে বলছিলেন যে তার গরু দুটিকে পুকুর ঘাটে নিয়ে বেঁধে দিয়ে আসার জন্য। কিন্তু সেদিন তার স্বপ্নে একটি কাজ করে। সে ওই যে আবছা ছায়ার মতো আসছিল ওইটাকে সে মানা করে দিল। সে না সম্মতি জানালো যে তার গরু দুইটাকে ওইখানে দেবে না। সে তাদেরকে বলে দেয় যে সে পুকুর ঘাটে গরু বেঁধে আসবে না, কারণ তিনি অত্যন্ত গরিব মানুষ। এই গরু দুটোই ওনার সম্বল। এই গরু দুটি দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে তারপর ওনার সংসার চালান। তো তিনি ভাবছেন যে এই গরু দুটাকে যদি তিনি ওই পুকুর ঘাটে বেঁধে দিয়ে আসে, এখন কথা হচ্ছে যদি গরু দুটার ক্ষতি হয়ে যায় তাহলে ওনার সংসার চলবে কিভাবে? এজন্যই তার যে স্বপ্নটা ছিল, স্বপ্নে যারা যারা আসছিল তাদেরকে সে না সম্মতি করে দেয়। তাদেরকে গরু দেওয়া যাবে না এটা সে বলে দেয়। গরু দুটো দেওয়া তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, স্বপ্নের মধ্যে তার সঙ্গে তাদের অনেক কাটাকাটি হয়, মানে কথা অনেকটা কাটাকাটি হয়। তখন কথা কাটাকাটির একটা পর্যায়ে রামচন্দ্রের ঘুম ভেঙে যায়।
আর যখন ঘুম ভাঙে তখন রামচন্দ্র ভাবেন যে হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল এটা, তাই তিনি আর তখন কিছু মনে করেননি বা তখন তিনি ওই স্বপ্নটার কোনো গুরুত্বও দেননি। এইভাবে কিন্তু বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে পড়ে এবং তিনি ওই স্বপ্নটার কথা ভুলেও যান। তবে কিছুদিন পরেই যখন তিনি আবার রাত্রিবেলা ঘুমাতে গেলেন, ঘুমানোর পর তিনি একটি স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নটা ছিল যে বিশাল দেহী কয়েকজন অবয়ব তাকে স্বপ্নের মধ্যে এসে রাগান্বিতভাবে বলছে যে তোকে অনেকভাবে বলছিলাম যে তোর গরু দুটোকে আমাদেরকে দিয়ে দিতে, কিন্তু তুই কি করলি? তুই গরু দুটোকে দিলি না। এবার তোর অনেক বড় একটা ক্ষতি হবে, যাতে করে তোর এই ক্ষতির মধ্য দিয়ে অন্যান্য মানুষের অনেক বড় উপকার হয়ে যেতে পারে। এই স্বপ্ন দেখার পরপরই তিনি ঘুম থেকে উঠে বসেন। তখন খুব ভয় পান তিনি ওই স্বপ্নটা দেখে। ওনার সারা শরীর কেমে যায়। পাশে থাকা তার স্ত্রী জিজ্ঞেস করেন, কারণ পাশে থাকা তার স্ত্রী তার উঠে যাওয়াটা দেখে তারও কিন্তু ঘুমটা ভেঙে যায়। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন পুরো ঘটনাটি ওনার স্ত্রীকে খুলে বলেন যে শুরুতে যে ঘটনাটি তিনি দেখেছেন স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো ওনার মনে পড়ে এবং আজকে রাতে যে ঘটনাটি দেখেছেন এই সবগুলো ঘটনা ওনার স্ত্রীকে পুরোপুরিভাবে খুলে বললেন। তখন ওনার স্ত্রী বললেন যে ও কিছু নয়, তুমি হয়তো কোনো রকমের দুঃস্বপ্ন দেখেছো, শুয়ে পড়ো, সমস্যা নেই। স্ত্রীর সান্ত্বনায় তিনি শুয়ে পড়েন। ঠিক এইভাবেই কয়েকটা দিন অতিবাহিত হয়ে পড়ে আবারও। তখন ইতিমধ্যেই আগের মতো করে এই ঘটনাটিও তিনি আগের মতো ভুলতে শুরু করেছেন, কিন্তু ভোলার শেষ পর্যায়ে কিন্তু ওনার সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তা হলো রামচন্দ্রের একটি কন্যা সন্তান ছিল। তার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর বয়স এমন হবে। তার নাম কি ছিল তা জাহাঙ্গীর ভাইয়ের নানা তিনি বলতে পারেননি। যে মেয়েটির এক্স্যাক্টলি যে নামটা ছিল সেটা জানা যায়নি। তো ওই মেয়েটি অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করার পর ওই দিঘিতে গোসল করার জন্য নেমে পড়ে। শুরুতেই বলেছি যে পুকুরে কিন্তু মানুষ ডুবে যাওয়ার মতো কোনো এত বেশি পানি ছিল না। একটি 12-13 বছর বয়সী ছেলে বা মেয়ের তার কোমর সমান পানি এরকম পানি ছিল। সুতরাং ওইখানে তো কোনো বাচ্চা ডুবে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ওই পানিতে তারা ডুব দিত এবং ডুব দিয়ে প্রতিদিন ওইখানে গোসল করত এবং অন্যান্য মানুষ কিন্তু তাদের মতো একই কাজ করত। কেউ কেউ তাদের ঘর থেকে কিছু বিশেষ একটা পাত্র বা কিছু একটা ব্যবহারের সাহায্যে তারা পানি দিয়ে গোসল করত। যেহেতু পানির মধ্যে নামার পর পানিটা একদম ময়লা হয়ে যায়, গোলা হয়ে যায়, সেই কারণেই অনেকে এই কাজটি করত। কারণ পুকুরে তো এত বেশি পানি নেই, কি করবে। যাই হোক, সবার সঙ্গে যখন ওই দিন রামচন্দ্রের মেয়ে গোসল করার জন্য পুকুরে নামে এবং পানিতে নেমে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল, এরই মধ্যে রামচন্দ্রের মেয়ে নাকি ডুব দেয় পানির মধ্যে। বেশ কয়েকটা বাচ্চা ওইখানে রামচন্দ্রের মেয়েকে পানিতে ডুব দিতে দেখেছে, কিন্তু কয়েক মিনিট পার হয়ে যায়, কিন্তু রামচন্দ্রের মেয়ে যে সেই ডুব দিয়েছে কখন, সে আর পানি থেকে উঠে আসছে না। এদিকে বাচ্চা কাচ্চারা বলছে যে কি ব্যাপার, ও কোথায় গেল, এত অল্প পানিতে সে কোথায় গেল। তখন ওই বাচ্চারাই তাকে খোঁজাখুঁজির জন্য পানিতে খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু পরিশেষে রামচন্দ্রের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই মেয়েকে পাওয়া যাচ্ছে না। তখন ছোট ছোট বাচ্চাদের এরকম চিৎকার চেঁচামেচি শোনার পর বাড়িতে যে অন্যান্য বড় বড় সদস্যরা ছিল তারা সবাই বেরিয়ে চলে আসে। তারা এসে রামচন্দ্রের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে। পুকুরটাতে খোঁজাখুঁজির পরও কিন্তু রামচন্দ্রের মেয়েকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ছোট্ট একটা জায়গার মধ্যে একটা বাচ্চা হারিয়ে যাবে, এটা কি আদৌ পসিবল? আদৌ পসিবল নয়, কারণ আমাদের স্বাভাবিক জ্ঞান চিন্তা বলেছে এই বিষয়টা একটা কাকতালীয় বিষয়, এটা আদৌ পসিবল হতে পারে না।
কারণ যেখানে পানি অল্প সেখানে একটি জলজ্যান্ত মেয়ে কীভাবে হারিয়ে যেতে পারে। পানি যেহেতু অনেকটা গভীর হতো তাহলে অন্য বিষয় ছিল, কিন্তু পানি তো অনেকটা কম ছিল এখানে। পরিশেষে অদ্ভুত ব্যাপার যে রামচন্দ্রের মেয়েকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাই হোক, রামচন্দ্রের স্ত্রী এবং আত্মীয় স্বজন সবাই মিলে অনেক কান্নাকাটি করে। ওই রাত্রে ওই দিন রামচন্দ্র যখন আবারও ঘুমিয়েছিল তখন সে আরও একটি নতুন স্বপ্ন দেখে। সেটি হচ্ছে সেই বিশালদেহী অবয়বগুলো তার স্বপ্নে আবার এসে বলছে যে তোকে আগেই বলেছিলাম তোর গরুগুলো আমাদেরকে দিয়ে দিতে, কিন্তু তুই আমাদের কথা শুনলি না, তাই তোর মেয়েকে আজকে আমরা নিয়ে গেলাম। এরপর তার ঘুম ভেঙে যায়, আবারও সে কান্নায় ভেঙে পড়ে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে পরদিন সকালবেলা যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটিকে দেখার জন্য কিন্তু ওইখানে কেউই কিন্তু প্রস্তুত ছিল না। পরদিন ভোরের আলো পড়তেই যখন মানুষ ঘুম থেকে ওঠার পর খেতে যাচ্ছিল তাদের বলদ এবং হাল নিয়ে ক্ষেত চাষাবাদ করার জন্য, তখন তারা পুকুরটাকে দেখার পর তারা বলে যে আরে এ কি সেই পুকুর যেটা আমরা খনন করেছিলাম? এটা তো এমন ছিল না। সবাই দেখে তখন যে ওই পুকুরটা বিশাল আকৃতির একটি দিঘি হয়ে গিয়েছে। মানে ওই জায়গাতে ওই ছোট পুকুরটি আর নেই, ওই ছোট পুকুরটি একটি বিশাল আকৃতির একটি বড় রকমের পুকুর হয়ে গিয়েছে, গভীর পুকুর। এবং আশ্চর্যের বিষয় আরও একটি ছিল যে পুকুরটি যে খনন করা হয়েছে আরও গর্ত করার জন্য, বড় করার জন্য, সেই যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো দিয়ে খুব সুন্দরভাবে যে পুকুরের পাড়টা ছিল ওই পাড়টাকে একবারে বাঁধ দেওয়া হয়েছিল চারদিক দিয়ে, মানে উঁচু করে বাঁধাই দেওয়ার মতো হয়েছে। সকলে আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এমন কেন হলো? আর ওই দিঘিতে পানি কানায় কানায় পানি ভর্তি। তখন এলাকার যে বড় বড় আলেম হুজুর ছিলেন যারা, বা পুরোহিত ছিলেন যারা তাদের ধর্মের, তখন সেখানে সবাই একই কথা বলে যে এই কাজটি কোনো মানুষের কাজ নয়, এটি জিনেদের কাজ। জিনেরাই এটিকে এখানে খনন করে দিয়েছে। যাই হোক, এভাবে কেটে যায় কয়েকটা মাস, কয়েক বছর। আস্তে আস্তে মানুষ ভুলে যায় তখন রামচন্দ্রের সেই ছোট্ট মেয়েটির কথা। এরপর ওই দিক কিছু নতুন নতুন ঘটনার সৃষ্টি হয় সেখানে। তা হলো রাতের বেলা যখন মানুষ খুব দূর দূরান্ত থেকে মানুষ বাড়িতে ফিরে, তখন দিঘির পাশ দিয়ে যেহেতু একটি উত্তর পাশ দিয়ে যাতায়াতের পথ ছিল, এখন যেটা রয়েছে তখনও তেমনই ছিল, তবে এখন একটু উন্নত হয়েছে। তখন ছোটোখাটো একটা রাস্তা ছিল। তখন মানুষজন দিঘির উত্তর পাশ দিয়ে যাওয়ার সময়, যাতায়াত করার সময় তারা দেখতে পেত যে দিঘির ঠিক মাঝখানে একটি নৌকার মতো, তবে না, নৌকা না এটা, তার উপরে একটি লাল শাড়ি পরা বধূ আকৃতির মতো বধূ একটি মেয়ে এর উপরে বসে আছে। সবাই দেখতো এবং ভাবতো যে এটি হতে পারে রামচন্দ্রের সেই মেয়েটি, যে মেয়েটি পানিতে ডুবে মারা গিয়েছিল। এটি দেখে সবাই কম বেশি ভয় পেত ওখানে যাতায়াত করার সময়। তখনকার ওইখানের মানুষ মানে যত দ্রুত ওই পথ দিয়ে হাঁটাহাঁটি করে চলে যাওয়া যায় সেরকম যাওয়া হাঁটাহাঁটি করতো। তবে ওই জায়গাটিতে মানুষ খুব কম দাঁড়াতো। অনেক মানুষই কিন্তু এখানে ভয় পেত, তবে কোনো রকমের মানুষের কোনো ক্ষতি বা কোনো বিপদ আপদ ওইখানে হয়নি। তারপর থেকে যে ওই বাড়িতে যখন কোনো হিন্দু মানুষের বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান হতো, তখন দিঘির গাটলায় উঠে আসতো স্বর্ণের থালা, প্লেট এবং বিভিন্ন বড় বড় আসবাবপত্র, যেগুলো দিয়ে এই একটি বড় রকমের অনুষ্ঠান বা কিছু সম্পন্ন করা যায়। প্রিয় লিসেনার্স, এইখানে যে ঘটনাটা আমি বলছি বা আমাকে যেটা বলা হয়েছে, এই ঘটনাটি আমি এবং
আমাদের যে টিম মেম্বাররা রয়েছে তারা ওইখানে গিয়েছিলাম হবিগঞ্জে রতনপুর জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়িতে যে পুকুরটা আছে ওই পুকুরটাতেও কিন্তু থালবাটি উঠে আসার যে কাহিনীটা ওইটা কিন্তু এখানে চলমান আছে। তো এখানেও কিন্তু একই রকম একটি ঘটনা আছে। তো যাই হোক, এই ঘটনাটি আমি পড়ছি না, এতটুকু পড়ছি না, আমি স্কিপ করে যাচ্ছি, কেননা এই ঘটনাটি এতটুকু আপনারা জানেন। কারণ অনেক প্রান্তেই অনেক দিঘিতেই কিন্তু বাংলাদেশের দেখা যেত যে অনেক রকমের ছোট ছোট দিঘি যেগুলো কোনো এক কারণবশত গায়েবীভাবে উঠেছিল এবং ওইগুলোর মধ্যে হাঁড়ি পাতিল উঠতো এবং অনেক কিছুই কিন্তু দেখা যেত এরকম ছোট ছোট পুকুরগুলোতে। তবে আমি ঠিক তার পরের অংশটিতে আসছি। ওই দিঘিতে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা, যে ঘটনাটি মানুষের আজ পর্যন্ত মুখে মুখে রয়েছে। রামচন্দ্রের মেয়ের ঘটনা তো রয়েছেই, কিন্তু আরও একটি ঘটনা যেটি খুবই দুঃখজনক এবং সকলের সামনে কিন্তু দিনের বেলা ওইখানে ঘটেছিল, এবং যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার নাম হচ্ছে হিরণ। হিরণ সে মাছ ধরার কাজ করত। ওই হিরণ কিন্তু ওই এলাকাতে জেলে হিসেবে পরিচিত ছিল। তখন ওই ঘটনার বহুদিন পরে যখন মানুষ ওই দিঘিতে মাছ চাষ করত, তখন কিছু মানুষ ওই দিঘিতে মাছ ছাড়ার কাজ করত, মাছ ছাড়তো বাইরে থেকে কিনে এনে, এইভাবে তারা দিঘিটাকে একটু চাষাবাদ করত। তবে আমি আগেই বলেছিলাম যে এই দিঘিটাতে কোনো মানুষের কোনো রকমের ক্ষতি হতো না। মানুষ হয়তো বা রাত্রিবেলা দিনের বেলা কিছু একটা দেখতে পেত, তবে কারো কোনো রকমের ক্ষতি হতো না। যার কারণেই জেলেরা এবং কিছু মানুষ মিলে ওই দিঘিতে মাছ ছাড়তো, মাছ চাষাবাদ করতো ওইখানে। আর যখন ওই মাছগুলো অনেকটা বড় হতো, পরিমাণ মতো বড় হয়ে গেলে মাছগুলোকে পুকুর থেকে তুলে নিয়ে বাজারে নিয়ে তারা বিক্রি করত। তো এমনই একটি ঘটনা, যেটি মাছ তোলার সময় হয়ে যায়, তখন বেশ কিছু জেলে যে চতুর্দিকে যে বের দিয়ে একটি জাল ফালা হয়, ঠিক তেমন জাল গ্রামে আপনারা থাকলে চিনতে পারবেন, সে জালটি ওই পুকুরে টান দেওয়া হয়। তখন জালগুলোকে ঠিকঠাক মতো ছড়িয়ে দেওয়ার জন্য ওই মাঝখানে একটি নৌকা ছিল। ওই নৌকাতে দুইজন মানুষ ছিল। তার মধ্যে ওই নৌকাতে একজন ছিল হিরণ জেলে। তারপর এক পর্যায়ে যখন ওই দিঘিতে মাছ ধরার জন্য জাল ফেলা হয়, তখন ওই হিরণ জেলে ছিল ওই দিঘিটির ঠিক মাঝখানে। তারপর দিঘির সাইড দিয়ে যে অন্য জেলেগুলো ছিল তারা জালটাকে টানা শুরু করে। জাল যখন তারা টানা শুরু করে আর ওই জালের একটি অংশ যখন পুকুরের মাঝখানের দিকে চলে আসছিল, তখন হঠাৎ করে আচমকা জালের একটি অংশ ওইখানে আটকে যায়। তখন হিরণ যে ছেলেটা, ওই ছেলেটা এমন ছিল যে সে সাঁতার খুব ভালো জানতো এবং পানির নিচে সে দীর্ঘক্ষণ ডুব দিয়ে থাকতে পারতো, এরকম অভিজ্ঞতা তার রয়েছিল। তো এই কারণেই অন্য জেলেরা হিরণকে বললো যে হিরণ একটু ডুব দিয়ে দেখতো জালটার নিচে কোথায় কোথায় বাঁচলো, এটাকে একটু ছুটিয়ে দিয়ে আস। হিরণ স্বাভাবিকভাবেই ওইখানে ডুব দেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, হিরণ আর পানির উপরে বেশি আসে না। মানে পানি থেকে হিরণ আর বেশি উঠছে না। তখন অনেকক্ষণ হয়ে যায়, সবাই খোঁজাখুঁজি করার চেষ্টা করে, অন্যরাও ওই জায়গাতে গিয়ে ডুব দেয় এবং চিন্তা করেছে কি হলো, হিরণ তো একটু আগেই পানিতে ডুব দিল, তো হিরণ কোথায় চলে গেল। হিরণ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এতক্ষণ তো দম নিয়ে থাকার মতো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তবে হিরণকে শেষ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না। খোঁজাখুঁজির একটা পর্যায়ে যখন সবাই ধরেই নিয়েছে যে হিরণকে আর খুঁজে পাওয়া যাবে না, তখন হঠাৎ করে শত শত মানুষের সামনে ওইখানে আশ্চর্যজনকভাবে হঠাৎ করে হিরণ ওই পানির মাঝখানে এসে ভেসে ওঠে এবং দিব্যি সে সাঁতরে পুকুর পাড়ে চলে আসে। তখন আশেপাশের মানুষ যারা শুনেছিল যে হিরণ পানিতে হারিয়ে গিয়েছিল এবং ওইখানে
আরও যে মাছ কেনার জন্য কিছু লোকজন থাকে, ওই মানুষজন ছিল এখানে। আর এমনিতেও অনেক মানুষজন ওই মাছ দেখার জন্য ভিড় করে থাকে, এতগুলো মানুষ ওইখানে জমা ছিল। তখন হিরণের কর্মকাণ্ড দেখার পর সবাই অবাক হন এবং হিরণকে জিজ্ঞেস করেন, এতক্ষণ তুমি পানির নিচে কি করছিলে? হিরণ কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তখন সবাই আরও একটি বিষয় লক্ষ্য করে যে হিরণের যে ঠোঁট দুইটা আছে, ওই দুইটা ঠোঁট তার পানের যে পিক আছে, ওই পানের পিকের লাল অংশটা লেগে তার ঠোঁটগুলো লাল হয়ে আছে। কিন্তু মজার বিষয়, হিরণ কিন্তু কখনো পান খেত না। সবাই বলে, কি ব্যাপার হিরণ, তুমি পানির নিচে পান পেলে কোথায়? আর তুমি তো কোনোদিন পান খাও না, আমরা জানি। তখন আশ্চর্যভাবে হিরণ কোনো বিষয়ে কিন্তু কারো সঙ্গে কোনো রকমের কথা বলতে রাজি ছিল না। কিন্তু আশেপাশের মানুষরাও তো তারা নাছোড়বান্দা, তারা হিরণকে ক্রমাগত প্রশ্ন করেই যাচ্ছিল। তখনই এক পর্যায়ে হিরণ বেচারা বাধ্য হয়ে সে বলতেই লাগলো ঘটনাটা। হিরণের ভাষ্য মতে, হিরণ যখন পানিতে ডুব দেয় তখন সে হঠাৎ করে পানির নিচে চলে যায়। কিন্তু আশ্চর্য বিষয় ছিল যে সে যখন পানির নিচে চলে যায়, যাওয়ার পর সে দেখতে পারে যে পানির নিচ অংশটাতে কোনো রকমের পানি নেই, সেখানে শুকনো জমি। আর ঠিক সেখানেই দেখতে পায় যে লাল বেনারসি পরা ফুটফুটে একটি সুন্দর মেয়েকে। কিন্তু ঘোমটা দিয়ে মেয়েটির চেহারা ঢাকা ছিল, যার জন্য মেয়েটিকে ভালো করে সে দেখতে পায়নি। ওই মেয়েটি তাকে অনেক আপ্যায়ন করে, তাকে অনেক কিছু খেতেও দেয়। হিরণ তখন খুব অবাক হয় যে আমি কোথায় আসলাম, আমি কি পৃথিবীতে আছি নাকি অন্য কোনো জগতে আমি চলে এসেছি। কিন্তু হিরণ বুঝতে পারে যে সে না, কোনো অন্য জগতে চলে আসেনি, সে পৃথিবীর বুকেই আছে। কিন্তু পানির নিচে জমিনটাতে ওই মেয়েটি তাকে অনেক কিছু খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু হিরণ খায়নি। এবং আমাদের যে গ্রামের বিষয়টা, ওইটাতে খাবার বা দাওয়াত খাওয়ানোর পর যেটা দেখা যায় যে তাকে পান দেওয়া হয়। খাওয়ার পর পান দেওয়ার পর সে পান খেয়ে চিবাতে চিবাতে দাওয়াত থেকে বের হয়ে আসে। তো ওই মেয়েটি হিরণকে কিছু করতে না পেরে তাকে পান দিয়ে আপ্যায়ন করে, আর যাওয়ার সময় বলে দেয় যে আজকে যে ঘটনাটি তোমার সাথে ঘটেছে আমার সঙ্গে, তুমি এই ঘটনাটি বাইরের কারো সঙ্গে বলবা না। যতই প্রেশার দেউক মানুষ, তুমি এটা কাউকে বলতে পারবে না। তো হিরণ এই কথাটি যখন বলে ফেলেছে, বলতে কথাটি দেরি হয়েছে, তো হিরণের নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বের হতে দেরি হয়নি। গল গল করে তার সারা নাক, কান, মুখ, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করে দিল এবং সকল মানুষের সামনেই হিরণ ছটফট করতে করতে সে মারা যায়। হিরণের এই বিষয়টি আজও মানুষের কাছে অজানা রয়ে গিয়েছে। আদৌ কি এই ঘটনাটি ঘটে গিয়েছিল হিরণের সাথে পানির নিচে? তো সবাই এখানে ধারণা করে যে পানির নিচে হিরণ যে মেয়েটিকে দেখেছিল সে হয়তো ওই রামচন্দ্রের মেয়েটি হবে। দিঘির যে চারপাশটা ছিল ওইটাতে বড় বড় বাঁশঝাড় এবং নানান রকমের গাছপালা দিয়ে ঘেরা ছিল। এখনও মানুষ ওই দিঘির পাড়ে দিয়ে যেতে ভয় পায়। এখনও মানুষের মুখে মুখে শোনা যায় যে রাত্রিবেলা যারা ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তারা মাঝে মাঝে দেখতে পায় যে ওই রাস্তার পাশে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা ছোট্ট একটি নববধূ, যার বয়স অনেক কম, তাকে ওইখানে দেখা যায়। প্রিয় লিসেনার্স, জাহাঙ্গীর ভাই বলেছেন এটি সম্পূর্ণ একটি সত্য, একটি বাছাইকৃত ঘটনা, যেটি বিষ্ণুপুর ইউনিয়নের অনেক মুরব্বী এই ঘটনাটি জানেন। আর উনি ওনার নানার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন। ওনার নানা 2018 সালেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, অনেকেই দিঘি কেন্দ্রিক ঘটনা চান। আশা করি ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, আপনার মহামূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখুন এবং শেয়ার করুন, বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দিন।
আজকের ঘটনাটি, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি আপনারা যারা চাঁদপুর জেলায় যান তারা ওই জায়গাটিতে গিয়ে দেখে আসতে পারেন, ঘটনাটির সত্যতা যাচাই করে আসতে পারেন। অবশ্যই ঘটনাটি সত্য কিনা সেই বিষয়ে আশেপাশের যে মানুষ রয়েছে তাদের কাছ থেকে তথ্য নিতে পারবেন। আমি ঘটনাটির স্থান আবার বলে দিচ্ছি, চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রাম, এবং সেখানেই রয়েছে রামরাবাড়ি, এবং রামরাবাড়ির পাশেই ওই দিঘিটি রয়েছে। কথা না বাড়িয়ে প্রিয় লিসেনার্স, আরও একটি ঘটনায় আমরা চলে যাচ্ছি। আশা করি এই ঘটনাটিও আপনাদের অনেকটা ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ইতিমধ্যেই যেই ঘটনাটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন শহীদুজ্জামান, যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার রঘুনাথপুর গ্রামে। এবং যে ঘটনাটি আমি বলবো এই রঘুনাথপুর গ্রামেরই এই ঘটনাটি বেশ অদ্ভুত। এজন্য এই ঘটনাটি তিনি নাম দিয়েছেন অলৌকিক নিদর্শন। এটি হচ্ছে একটি অদ্ভুত ঘটনা। আপনারা ঘটনাটি যখন শুনবেন তখন ফিল করবেন। সাধারণত ভৌতিক ঘটনাগুলো রাতের বেলায় ঘটে, কিন্তু এখন যে ঘটনাটি, যে স্টোরিটি আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, যেটি আমাদের শহীদুজ্জামান ভাই আমাদের কাছে পাঠিয়েছেন, এটি দিনের বেলায় ঘটে গিয়েছিল। ভয়ানক একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, খুব অদ্ভুত ঘটনাটি, তাই না? ঘটনাটি আসলেই অদ্ভুত। কথা না বাড়িয়ে ঘটনাটিতে আমরা চলে যাই। ঘটনাটি যিনি শহীদুজ্জামান ভাইকে বলেছেন তার নাম হচ্ছে সমীর আলী দাদা। তো সমীর আলী দাদা তখনও জন্মগ্রহণ করেননি। এই ঘটনাটি ঘটে গিয়েছিল সমীর আলীর চাচার সঙ্গে। ওই চাচার নাম ছিল চান মিয়া। ওনাকে ডাক নাম হিসেবে সবাই চানু মিয়া বলে ডেকে থাকতেন। ঘটনাটির সময়কাল 1920 সালের দিকে। এটি বহু আগের একটি ঘটনা। এই চানু এবং মনা দুইজন, তারা সবসময় কিন্তু একত্রে মাছ ধরতো। এখানে এনারা প্রতিনিয়তই দিনের বেলা মাছ ধরতেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি দুজন নাস্তা করলেন। তো নাস্তা করার পর যে চানু দাদা, তিনি ঘর থেকে যে মাছ ধরার সামগ্রীগুলো নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে যান এবং মনার বাড়িতে যান। মনার বাড়িতে যাওয়ার পর মনাকে সাথে করে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে তারা নদীতে যায়। যখন তারা দুজন নদীর ঘাটে গিয়েছিলেন তখন অদ্ভুত একটি বিষয় তারা লক্ষ্য করতে পারলেন। তারা দেখেন যে ঘাটের মধ্যে শুধু তাদের একটা নৌকাই আছে, আর বাকি একটা নৌকাও ওইখানে বাঁধা নেই। তখন উনি চিন্তা করেন যে কি ব্যাপার, একটা নৌকাও ঘাটে নেই। আরও একটা বিষয় লক্ষ্য করেন যে তখন ওই ঘাটে কোনো রকমের মানুষও ছিল না। তবে এই ঘাটটার মধ্যে রাত্রিবেলাও কিন্তু মানুষ উমজুম থাকতো। তো আজকে দিনের বেলাও কিন্তু ওই ঘাটের ভিতরে মানুষের কোনো কাণ্ড বা কিছু নেই। এমনকি দিনটা এমন ছিল যে আকাশ দিয়ে একটা পাখিও উড়ে যেতে দেখা যাচ্ছিল না। কুকুর থেকে বিড়াল ধরে কিছু একটা প্রাণীকেও এখানে দেখা যাচ্ছিল না। তার মানে কোনো জীবন্ত প্রাণীকে তারা দুইজন বাদে আর কিছুই তারা দেখতে পারছিল না। তো এটি আসলে তাদের কাছে বেশ অস্বাভাবিক লাগে। তো তারপরেও ওনারা তাদের নৌকায় উঠে পড়েন। নৌকার বাঁধনটা খোলার পর তারা জাল দুইটা নিয়ে তারা নদীর মাঝখানে চলে যান এবং তারা মাছ ধরা শুরু করে দেন। আর ওই নদীতে তখন বড় বড় ইলিশ মাছ পাওয়া যেত। আর এখনকার সময় যে বড় বড় জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয়, তখনকার সময়ে এত বড় বড় জালের প্রয়োজন ছিল না। তখন বেশ ছোট ছোট জালের মধ্যেই ইলিশ মাছগুলো ধরা পড়তো খুব সুন্দর করে। তখন ওনাদের একটা জাল ছিল, ওই জালের দুই পাশে বাঁশ ছিল এবং মাঝখানে একটা জাল ছিল। তো
ওই জালটাকে তারা নদীতে নিচু করে নামিয়ে দিত এবং এক পর্যায়ে যখন জালটাকে উপরে তোলা হতো তখন ওই জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তো। এখন অবশ্য এই ধরনের জাল দেখা যায় না খুব একটা, বা দেখা যায় না বললেই চলে। তো এইভাবেই ওনারা মাছ ধরা শুরু করেন এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তারা ওই দিন মাছ ধরতে পারেন। ওনারা মাছ ধরছেন এবং অদ্ভুত বিষয়, ওই যে মনা চানু চাচাকে তিনি বলছেন যে, চানু দেখো দেখো নদীতে একটাও নৌকা নেই, সবাই কি মাছ ধরা ছেড়ে দিল? আর সবাই আজকে নৌকা নিয়ে কোন দিকে মাছ ধরতে গেল? তখন উত্তরে চানু চাচা বললেন যে, ভালোই হয়েছে, আজকে কেউ নেই, আজকে পানিটা খুব নিরালা রয়েছে, এই জন্যই হয়তো আমরা অধিক মাছ পাচ্ছি। তো ভালোই হয়েছে আজকে কেউ আমাদের সাথে না থাকার কারণে। তো ওনারা মাছ ধরছেন। তো মাছ ধরার পরে ওনারা এক পর্যায়ে নৌকার দিকে লক্ষ্য করলেন এবং দেখতে পারলেন যে নৌকাটা পুরোপুরি ভরে গিয়েছে, মাছে পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো নৌকা। তখন তারা দুজন চিন্তা করলেন যে এখন তো মাছগুলোকে ব্যাপারীদের কাছে বা কোনো একটা জায়গায় নিয়ে বাজারে বিক্রি করতে হবে। তো ওই সময় হতো কি যে যারা ব্যাপারী ছিল মাছের, তারা নৌকা নিয়ে নদীতে ঘুরতো এবং কম পয়সায় ওই জেলেদের কাছ থেকে জায়গা থেকে মাছগুলো কিনে নিয়ে এসে তারা বাজারে একটু বেশি দামে বিক্রি করতে পারতো। তো আশ্চর্যের বিষয় ছিল যে ওনারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরছেন, তবে একটা ব্যাপারীকেও ওই দিন তাদের চোখে পড়ছে না, এমনকি একটা নৌকাও তাদের সামনে দিয়ে যাচ্ছিল না। ওনারা তখন একটু অবাক হলেন এবং ভাবলেন যে একটা নৌকাও নেই, কোনো জেলে নেই, কোনো ব্যাপারী নেই, আজকে তো মাছগুলো নিয়ে হয়তো বাজারে যেতে হবে, না হলে তো মাছগুলো পচে যাবে সবগুলো। তখন চানু চাচা মনাকে বললেন যে, মনা তুই নৌকাটা পাহারা দে, আমি একটু বাড়ি থেকে আসি, বাড়ি থেকে তোর ভাবির সাথে একটু দেখা করে আসি, আর একটু জরুরি কথা আছে, কথাগুলো বলবো, আর পরবর্তীতে ওই মাছগুলো নিয়ে বাজারে যাব। তখন মনা বললেন যে, আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি যাও। তো বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে জুড়ে ডাকাডাকি শুরু করেন। সাধারণত কাজকর্ম থেকে বাড়ি ফেরার পর লোকেরা একটু খুব জোরে জোরে চিৎকার করে ডাক শুরু করেন, তবে ওনার জোরে জোরে ডাক শোনার পরও কিন্তু ওনার স্ত্রী ঘর থেকে কোনো রকমের সাড়া শব্দ দিচ্ছিলেন না। ওনার যে সন্তানাদিরা ছিল তাদেরও কিন্তু কোনো রকমের সাড়া শব্দ তখন নেই। উনি তখন কাউকে না পেয়ে তিনি ভাবলেন হয়তো সবাই ঘরে ঘুমাচ্ছে। তখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করেন এবং ঘরে ঢোকার পর তিনি ঘরের ভিতরে কাউকেই দেখতে পান না। চিন্তা করেন যে ওনার স্ত্রী এবং ছেলে মেয়ে হয়তো বাইরে গেছে বা কোনো পাড়ার প্রতিবেশী দাওয়াত করেছে, হয়তো তাদের বাসায় গিয়েছে। তখন তিনি কোনো রকমের উপায় না পেয়ে তিনি ঘর থেকে বের হন এবং ওনার যে পাড়ার প্রতিবেশীরা ছিল, বিশেষ করে ওনার বাড়ির পাশে ছিল যে 2-3টা ঘর, ওই ঘরগুলোর মধ্যে যান। তো যাওয়ার পর তিনি ওইখানেও ডাক শুরু করেন ওনার স্ত্রীর নাম ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে উনি যখন নাম ধরে ডাকছিল ততক্ষণও কিন্তু কোনো একটা বাচ্চাও ওইখানে শব্দ করেনি। তবে আত্মীয় স্বজনদের ঘর বাড়ি খোলা রয়েছে, কিন্তু অদ্ভুত বিষয়, ঘরের ভিতরে কোনো একজন মানুষও নেই। অবাক করা কাণ্ড, কোথায় সবাই গেল? এবং উনি আরও একটা জিনিস লক্ষ্য করেন যে ওদের বাড়িতে বেশ কিছু মুরগি ছিল এবং বিশেষ করে মা মুরগিগুলো ছিল, যে মুরগিগুলো 10টা-15টা বাচ্চা দিত। ওই বাচ্চাগুলো নিয়ে সবার বাড়ি বাড়ি আর কি বেড়াতো, ওই রকম মুরগিগুলো ছিল তাদের বাড়িতে। তখন টেনশনের বিষয় ছিল যে একটা মুরগির বাচ্চাকেও এখানে দেখা যাচ্ছিল না,
একটা গরু ছাগলের বাচ্চা কেউ এখানে দেখা যাচ্ছিল না। আর গ্রাম যেহেতু ছিল, গৃহস্থের বাড়িতে অনেক মানুষই কিন্তু কুকুর বা বিড়াল পালন করে থাকে। তো ওই কুকুর বিড়াল একটা কেউ দেখা যাচ্ছিল না। উনি তখন চিন্তা করেন, মনে মনে ভাবেন যে কী ব্যাপার, এত সুশান নীরবতা কেন, হয়েছে কি, কাণ্ড কি এখানে, কোনো রহস্য তো হয়তো হতেই পারে আজকের এই ঘটনাগুলোতে। তো উনি আবার যে কাজটা করেন, নদীর ঘাটে তিনি চলে যান। নদীর ঘাটে যাওয়ার পর তিনি যা দেখতে পারেন যে মনা নৌকার উপর বসে আছে। তো মনাকে গিয়ে খুলে বললেন যে, কিরে মনা, বাড়িতে গেলাম, বাড়িতে একটা মানুষকেও পেলাম না, এমনকি একটা মুরগির বাচ্চাকেও পেলাম না, ঘটনা কি, আমাদের সঙ্গে কি করছে এসব? তখন মনা বলে যে, আসলেই তো ঠিক কথা, আমরা তো আজকে সকাল থেকে একটা মানুষকেও চোখে দেখলাম না, মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিকেও তো আমরা নিজ চোখে দেখতে পারিনি আজকে। তখন চানু চাচা বলেন যে, আচ্ছা যাই হয়েছে হয়েছে, এখন আমরা একটা কাজ করি, চল ওই পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমরা যাই। গ্রামে গিয়ে আমরা বলি যে আমাদের এই গ্রামে এরকম ঘটনা ঘটছে, যে কাউকে এখানে দেখা যাচ্ছে না। তখন মনে বলে, হ্যাঁ ভালো কথা, চলো যাই। তখন ওই নদীটা বেশি চওড়া ছিল না, এপার থেকে ওপারে গেলে কিছুক্ষণের সময় লাগতো। তখন তারা নৌকা বেয়ে দ্রুত করে ওই পাশের গ্রামে তারা চলে যান। ওই পাশের গ্রামে যাওয়ার পরে সেখানে গিয়ে ওনারা যে দৃশ্যটি দেখেন, তাতে ওনারা প্রচণ্ড লেভেলের ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে তাদের গ্রামের যে অবস্থাটা হচ্ছিল, কাউকে দেখা যাচ্ছে না, ওই পাশের গ্রামেও কিন্তু সেম একই রকমের ঘটনা ঘটে যাচ্ছে। কোনো মানুষকে চোখে পড়ছে না, কাউকেই দেখতে পাচ্ছেন না তারা, কোনো মানুষ নেই, কোনো পশু পাখি নেই, কিচ্ছু নেই। তখন তারা ভয় পান এবং রিটার্ন করে আবার তারা নৌকায় চলে আসেন। তারা চিন্তা করেন যে আমাদের সাথে কি হচ্ছে, সত্যি কি কয়েকটা গ্রাম এইভাবে মানুষ শূন্যহীন বা প্রাণী শূন্যহীন, আদৌ কি সম্ভব হবে, এটা কি কোনোদিন হতে পারে? তারা এরকম চিন্তা ভাবনা করতে করতে নৌকা চালাতে থাকেন এবং নৌকাটা যখন নদীর এই পাশ থেকে ওই পাশে নিয়ে আসবেন, তখনই তারা লক্ষ্য করতে পারেন যে একটা কিছু বসে আছে প্রায় ওই নদীটির কিনারে। তখন তারা ছিলেন নদীর আরেক কিনারে, তো ওই কিনারে তারা যাচ্ছেন। তখন তারা দেখতে পারেন যে কিছু একটা বসে আছে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, নৌকা ভর্তি মাছ। এত মাছ কি করবেন তারা, সেটাই তারা ভেবে পাচ্ছেন না। তখন তারা নৌকাটা চালাচ্ছেন আস্তে আস্তে করে এবং হঠাৎ করে একজন দেখতে পান যে ওখানে কেউ একজন বসে আছে। মনা তখন দেখতে পেরে বললেন যে, দেখো তো, এখানে কেউ একজন বসে আছে মনে হচ্ছে। তখন সেও বলল যে, হ্যাঁ ঠিকই তো, আচ্ছা চলো আমরা যাই, গিয়ে দেখি এটাকে। তখন তারা একটা কল্পনা, মানে একটা গল্পতে হারিয়ে যায়। তারা তখন কথা বলতে থাকে, কথা বলতে বলতে এমন একটা অবস্থা তৈরি করে যে ওইখানে যে একটা কিছু ছিল সেটা তারা ভুল করে ফেলে। তারা ওই দিকে নজরটা আর রাখতে পারেনি এবং নিজেদের কথার মধ্যে ব্যস্ততায় তারা ওই জিনিসটাকে হারিয়ে ফেলে। তখন পাড়ে ওঠার পর তারা কিছুই দেখতে পান না। কিছু দেখতে না পেরে তারা একটু অবাক হন এবং চিন্তা করেন যে এখানেই তো কেউ একজন ছিল বসে। তখন মনা বলে যে, ভাই আমার খুব ভয় লাগছে। আমার ভয় লাগছে কারণ হচ্ছে যে কাণ্ডকলাপগুলো ঘটে যাচ্ছে, মানুষ শূন্য হয়ে গিয়েছে পুরো এলাকাতে। যদি আমরাও কোনো সময় শূন্য হয়ে যাই, কোথায় যাব কে জানে, খুব ভয় লাগছে আমার। তখন নুরু বলল যে, আরে ভাই ভয় কিসের, আমি তো আছি, আর আমাদের সাথে হয়তো কোনো গেম হচ্ছে, চল আমরা আবার আমাদের বাড়িতে যাই এবং ওই মাছগুলোকেও সাথে নিয়ে যাই। যদি কাউকে না পাই তাহলে আর কি করবো, মাছগুলো আজকে নষ্ট হবে,
এছাড়া তো আর কিছুই হবে না। তখন মনা আর তারা দুজন মিলে চলে যান বাড়িতে। তখন প্রায় 4-5টা বস্তা বোঝাই হয়েছিল মাছগুলো দিয়ে। মাছগুলো নিয়ে কাঁধে করে তারা হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে যখন প্রায় রাস্তার মধ্যে উঠে পড়েন, তখনই তারা দেখতে পান যে প্রায় সন্ধ্যা, সূর্যাস্ত হয়ে গিয়েছে, আজান দেয়নি এখনো। তবে পাশ দিয়ে একটি গাড়ি গিয়েছে। গাড়িটা ছিল খুব অবাক করা, যে গাড়িটি মনা প্রথম দেখেছিল তার জীবনে। তবে সে সময়কার গাড়ি ছিল না, তবে এরকমই একটি গাড়ি তারা দেখেছিল, যেটি খুব দ্রুত গতিতে তাদেরকে পার করে চলে গিয়েছিল। এটা দেখার পর মনা বলল যে, দেখো গাড়িটি কি অদ্ভুত, কত স্পিডে চলে গেল। তখন তারা কাকতালীয়ভাবে তাকে হাস্যকরভাবে উড়িয়ে দিল। কিন্তু ঠিক কিছু দূর এগোনোর পরই তারা ভাবতে পারলো যে, আরে গাড়িটাকে যে আমরা কাকতালীয়ভাবে পালিয়ে মানে উল্টা কিছু মনে করে চলে আসলাম, আমরা তো তখন একটা মানুষকে পাচ্ছিলাম না। তবে এটা তো একজন মানুষ ছিল হয়তো, যে গাড়িটা চালাচ্ছিল। কি ভুল করলাম, মানুষটাকে আটকিয়ে যদি জানতে পারতাম যে তার কাছ থেকে কোনো ঘটনা, তাহলে তো ভালো হতো। তখন আর কিছু করার নেই, ছেলেটি চলে গিয়েছে। তারা যখন হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে প্রায় মাগরিবের আজান শেষ হয়ে যায়। মাথার মধ্যে, কাঁধের মধ্যে মাছের বস্তার বোঝা নিয়ে তারা আস্তে আস্তে করে গুজু হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন তারা দেখতে পান যে পিছন থেকে কেউ একজন তাদেরকে ডাকছে। ডাকটা ছিল খুব ভয়ানক। ডাকছিল, বলছিল যে, এই নুরু, মনা, তোরা তোদের মাছ আমাদেরকে দিয়ে যা বললাম, না হলে তোদের ঘাড় মটকিয়ে ফেলবো। তাড়াতাড়ি বলছি, তোদের মাছগুলো দিয়ে যা, আমাদের আজকে অনেক পেটে খিদারি, তাড়াতাড়ি মাছগুলো দিয়ে যা না। এরকম কথাবার্তা শুনে তারা দুজন দাঁড়িয়ে পড়ে এবং পেছন দিক দিয়ে ফেরার পর দেখতে পায় যে সাদা কাপড় পরিহিত, চুলগুলো সাদা ফকফকা একজন বৃদ্ধা মহিলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, লাঠি হাতে নেওয়া। দেখার পর ওনারা ভাবলেন যে একজন মানুষকে পেয়েছি, চলো ওনার সাথে একটু গল্প সল্প করে আসি। তখন তারা ওইখানে যান গল্প সল্প করার জন্য। তবে গল্প সল্প করার সময় তারা দেখতে পান যে ওই যে বুড়ি মহিলাটা ওনার সামনে যেতেই, যখনই বুড়ি মহিলাটার সামনে তারা যান, তখন বুড়ি মহিলাটি তাদের পিছনে চলে যান। পিছনে গিয়ে বলতেছে, তোদের মাছগুলো এখানে রেখে চলে যা। পিছন দিকে ফেরার সময় বুড়ি মহিলাটি আবার অন্য পাশে চলে যান এবং গিয়ে বলেন যে, মাছগুলো এখানে রেখে চলে যা বলছি। তখন নুরু বলছিল যে, দেখ এখানে কোনো গিরিঙ্গি হচ্ছে। তখন নুরু অনেক কিছু জাদুবিদ্যা তিনি জানতেন। ওই জাদুবিদ্যাগুলো তিনি পাঠ করলেন। করার সাথে সাথেই ওই যে পিশাচটা ছিল সাদা, ওই পিশাচটা তার আসল রূপ ফিরে আসে। খুব ভয়ানক দেখাচ্ছিল তাকে তখন। আর ওই ভয়ানক অবস্থাটা দেখার পর মনা খুব ভয় পেয়ে যায়, পিছনে চলে আসে এবং ওই নুরুর কাণ্ড কাহিনীগুলো দেখতে থাকে মনা। তখন ওই পিশাচটা বলছিল যে, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এরকম কথাবার্তা বলতে বলতে নুরু এবং মনার চোখ খুলে যায়। তারা সব মানুষকে দেখতে পারে। তাদের আশপাশে মানুষ ভিড় করে আছে এবং তাদের যে বস্তাগুলো ছিল, ওই বস্তাগুলোর ভিতর তখন গিয়ে দেখতে পারে যে মাটি ভরা, মাটি পরিপূর্ণ হয়ে আছে এবং ওই বুড়িটা উধাও হয়ে গিয়েছে। তখন মনা এবং নুরু দুজন খুব ভয় পেয়ে মানুষকে দেখতে পারে এবং মানুষ তাদেরকে বলে যে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? কোন সময়তে মানুষ নাই বলছো, কি বলছো উল্টাপাল্টা। তখন তারা সব ঘটনা খুলে বলার পর ওইখানে ভালো মুরব্বীরা ছিলেন, তারা সুন্দর করে বুঝিয়ে বলতে পারলেন যে এটা হয়তো কোনো পিশাচ তাদেরকে ভর করেছে, তাদের চোখের মধ্যে একটা পর্দা ফেলে দিয়েছে যাতে
মানুষ কোনো জীবিত প্রাণীকে যাতে তারা না দেখে এবং মাছ মারার পর যাতে পিশাচটাকে দিয়ে যেতে পারে, এজন্যই তাদের সঙ্গে এরকম কাণ্ডকলাপ ঘটনা ঘটে গিয়েছে আজকে। যাই হোক, তোমরা আজকে খুব জোর বাঁচা বেঁচে গিয়েছো, তাই আজকে থেকে তোমরা নামাজ পড়ো এবং তোমরা সব কিছু ঠিকঠাক মতো আদায় করো। আর এই যে ভৌতিক যে বিষয়টা, জিন প্রেত, এগুলো থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাও। তো তোমরা আজকের মতো বেঁচে গিয়েছো, তোমরা বাড়ি চলে যাও। তখন মোনা আর নুরু দুজন মিলে খুব ক্লান্ত শরীর নিয়ে, ভয় শরীর নিয়ে তারা বাড়িতে চলে যান এবং ওই ঘটনাটি কিন্তু ওই এলাকাতে পুরোটা বেশ মানুষের মুখে মুখেই রয়েছে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনাটি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। এবং ইতিমধ্যে আরও একটি কথা আপনাদের মাঝে বলতে চাইবো, আপনাদের সঙ্গে যদি বা আপনাদের কোনো আত্মীয়র সঙ্গে কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে, ভৌতিক ঘটনা, তাহলে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারুন। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। তো প্রিয় লিসেনার্স, আমি আজকে এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি এবং অবশ্যই কালকে আমরা আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর নতুন একটি এপিসোড নিয়ে হাজির হতে চলেছি। তাই কালকে আপনারা আমাদের এপিসোডটি শুনবেন। আশা করি আপনারা কালকে ঘটনাটি আজকে থেকে আরও অনেকটা ভালো লাগবে। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।